ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল অ্যান্ড লিভিং গ্রুপ। এই টপিকে আমরা আগের দিনের ডিসকাশনে নিউক্লিওফাইল অ্যান্ড ইলেকট্রোফাইল এই দুটো বিষয় জেনেছি, এদের ক্লাসিফিকেশন জেনেছি, এদের এক্সাম্পল জেনেছি। আজ আমরা জানব লিভিং গ্রুপের বিষয়ে। লিভিং গ্রুপের আরেক নাম ফিউজিটিভ গ্রুপ। নাম দেখে কি মনে হয়? এলইএভিই, লিভ। লিভ করা মানে বেরিয়ে যাওয়া, ছেড়ে যাওয়া। ফিউজিটিভ কথাটার মানেও মোটামুটি একই। ফিউজিটিভ কথার মানে হলো যে পালিয়ে গেছে এমন। তাহলে নাম দেখেই বোঝা যাচ্ছে অর্গানিক রিয়াকশনের সময় কোনো মলিকিউল থেকে যখন কোনো একটা পার্ট, যেটা একটা অ্যাটম হতে পারে বা একটা অ্যাটমিক এগ্রিগেটও হতে পারে, স্ট্রাকচার থেকে বেরিয়ে চলে যায়, তখন সেই পার্টটাকে আমরা বলছি লিভিং গ্রুপ। রিয়াকশনের সময় যখন অর্গানিক মলিকিউল থেকে কোনো একটা পার্ট বেরিয়ে চলে যায়, তখন সেই পার্টটাকে আমরা বলছি লিভিং গ্রুপ। আমরা লিভিং গ্রুপের একটা ফর্মাল ডেফিনেশন আগে দেখে নিই, তারপর আমরা বিষয়টায় আরো এগোবো। A living group is an atom or molecular fragment that departs with a pair of electrons during a chemical reaction, usually during heterolytic bond cleavage. It is displaced during substitution or elimination reaction. একবার বাংলায় বুঝিয়ে দিই। একটি লিভিং গ্রুপ হলো এমন একটি অ্যাটম বা মলিকিউলের কোনো টুকরো যেটা একজোড়া ইলেকট্রন সহ কেমিক্যাল রিয়াকশনের সময় বন্ডের হেটেরোলিসিসের দরুন বেরিয়ে যায়। সাধারণভাবে সাবস্টিটিউশন এবং এলিমিনেশনের রিয়াকশনে লিভিং গ্রুপকে বেরোতে দেখা যায়। এই ডেফিনেশনকে বোঝার জন্য আমাদের দরকার একটা প্রপার এক্সাম্পল। এক্সাম্পলটাই কিন্তু একটুখানি মেকানিজম ইনভলভ হবে, যেখানে আমরা এখনো পৌঁছইনি, এখন আমরা মেকানিজমের ডিসকাশনে আসিনি। তাহলেও ইজি করে বোঝাই যাতে তোমরা জিনিসটা একটু বুঝতে পারো, আমরা লিভিং গ্রুপ জিনিসটাকে শিখতে পারি। আমাদের কাছে একটা মলিকিউল আছে CH3Cl, মিথাইল ক্লোরাইড। এই মলিকিউলটায় CCl বন্ডে ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি হওয়ায়, কার্বনের চেয়ে ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি হওয়ায় ক্লোরিন বন্ড বরাবর ইলেকট্রন ড্র করছে। এই ইলেকট্রন উইথড্রয়ালে পোলারিটি তৈরি হচ্ছে, কার্বন এন্ড পার্সিয়ালি পজিটিভ, হ্যালোজেন এন্ড পার্সিয়ালি নেগেটিভ। তাহলে যেহেতু কার্বনের ইলেকট্রন ডেফিসিয়েন্সি, তাই আমরা বলতে পারি এই সেন্টারটা একটা ইলেকট্রোফিলিক সেন্টার। এ এখন ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারে কারণ ওর কাছে ইলেকট্রনের ডেফিসিয়েন্সি আছে। অ্যাকসেপ্ট তো করতে পারি, কিন্তু কার্বনের অক্টেট কমপ্লিট। আমরা 4টে বন্ড মানে 4 টু যা 8 ইলেকট্রনস কার্বনের ভ্যালেন্স সেলে দেখতে পাচ্ছি। তাহলে কার্বনকে যদি কারো কাছ থেকে ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে হয়, তাহলে কোনো ওল্ড বন্ড, অর্থাৎ যে বন্ডগুলো অলরেডি আছে, এদের মধ্যে কোনো একটা বন্ডকে ভাঙতে হবে। কারণ কার্বন নিজের ভ্যালেন্স সেলে 8-এর বেশি ইলেকট্রন রাখতে পারে না। তাহলে 8টা ইলেকট্রন অলরেডি আছে। যদি কার্বনকে কারো কাছ থেকে ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে হয়, তাহলে কিছু ইলেকট্রন কার্বনের ভ্যালেন্স সেল থেকে সরতে হবে, এটা বোঝা যাচ্ছে। এবার এই CH3Cl মলিকিউলটার কাছে একটা নিউক্লিওফাইল এসেছে, যে নিউক্লিওফাইলটাকে আমরা ধরে নিচ্ছি OH-। আমরা শিখে গেছি আগের দিন, যারা ইলেকট্রন দিতে পারে তাদেরকে নিউক্লিওফাইল বলে। তাহলে নিউক্লিওফাইলের নেগেটিভ চার্জ এই প্লাস ডেল সেন্টারটার দিকে অ্যাট্রাক্টেড হবে অপোজিট চার্জের জন্য। তাতে কি হবে? নিউক্লিওফাইল ইলেকট্রোফাইলকে ইলেকট্রন দিল। আমরা আগের দিন দেখে নিয়েছি নিউক্লিওফাইল ইলেকট্রোফাইলকে ইলেকট্রন দিলে কত রকম কন্ডিশনে কেমন কেমন রেজাল্ট ফর্ম হয়, প্রোডাক্ট ফর্ম হয়।
তাহলে যদি নিউক্লিওফাইল কার্বনকে ইলেকট্রন দেয়, এবং আমরা আগের দিন জেনেছি যে দেওয়া মানে একটা বন্ড ফরমেশন, তাহলে এই স্ট্রাকচারাল পার্ট থেকে কোনো একটা অ্যাটমকে ইলেকট্রন সহ বেরিয়ে যেতে হবে। যদি বলি ইলেকট্রন সহ কেন বেরোতে হবে, কারণ কার্বন অলরেডি অক্সিজেনের কাছ থেকে ইলেকট্রন পাচ্ছে, অর্থাৎ ইলেকট্রনগুলো কার্বনের ভ্যালেন্স সেলে থাকবে, অথচ কার্বনের ভ্যালেন্স সেলে অলরেডি 8 ইলেকট্রন আছে। সেই জন্য কি হয়, যে অ্যাটমটা ইলেকট্রন ড্র করছিল, যার ইলেকট্রন নেওয়ার ইচ্ছা ছিল, সেই অ্যাটমটা বন্ডিং ইলেকট্রনগুলো সহ বেরিয়ে গেল। দেখো আমরা একটা কমপ্লিট অ্যারো দিয়েছি, মানে হেটেরোলাইটিক বন্ড ক্লিভেজ দেখাচ্ছি। তাহলে আমরা কি বলছি, আমরা বলছি প্লাসডেল সেন্টারে নিউক্লিওফাইলের অ্যাটাক, আর বলছি লিভিং গ্রুপ বেরিয়ে যাওয়া। তাহলে আমরা যেমন অ্যারো দিয়েছি, এর দরুন আমরা রেজাল্ট কি ড্র করতে পারবো না, কার্বনের 3টে এইচ যেমন ছিল তেমনই আছে, কারণ এই সিএইচ বন্ডগুলো কোনোভাবে আমরা ডিস্টার্ব করিনি। সিএলটা না থেকে যেদিকে সিএল ছিল তার উল্টো দিকে এখন একটা ওএইচ, এই হলো আমাদের নিউলি ফর্ম বন্ড, এটা আমাদের নিউ বন্ড, যেটা আগে ছিল না। এই নিউ বন্ডটা ফর্ম করতে গিয়ে একটা ওল্ড বন্ড, মানে যে বন্ডটা আগে থেকে ছিল সেইটা ব্রেক করলো। ব্রেক করে আমরা পেলাম কি, সিএল ইলেকট্রন সহ বেরিয়ে গেল, সিএল ইলেকট্রন নিয়ে বেরিয়ে গেল, তাই আমরা লিখেছি সিএল মাইনাস। তাহলে এবার তোমরাই বলো এখানে কে লিভ করলো। আমরা বলবো এই যে মিথাইল ক্লোরাইড সাবস্ট্রেটটা ছিল, একে আমরা বলছি সাবস্ট্রেট বা রিয়াক্ট্যান্ট। সেই সাবস্ট্রেট থেকে একটা পার্ট সিএলটা বেরিয়ে চলে গেল সিএল মাইনাস হিসাবে, তাই আমরা বলছি এই সাবস্ট্রেটে বন্ড সিএল ইজ দ্য লিভিং গ্রুপ। গ্রুপ বোঝাতেই আমরা কিন্তু বন্ডটা দিয়েছি, বন্ডটা সহ থাকলে তবেই আমরা গ্রুপ বলবো, এভাবে বললে কিন্তু আয়ন বলতে হবে। এইবার নিশ্চয়ই তোমরা বুঝলে। এবার যদি বলো এই রিয়াকশনটার টাইপ কি, তাহলে একজন সরে গেল, অন্যজন তার জায়গায় এলো, তার মানে এটা আমরা অ্যাকচুয়ালি একটা সাবস্টিটিউশন রিয়াকশন দেখেছি, যেটাকে আমরা আরো অনেকটা ডিটেলসে মেকানিজম যখন করব তখন শিখব। আমরা এখানে এক্সাম্পলটা এই জন্যই টানলাম যেন আমরা লিভিং গ্রুপটা বুঝতে পারি। তাহলে আমরা কি বলবো, যখন সাবস্ট্রেটে বন্ড ব্রেকিং বন্ড মেকিং এর ব্যাপারটা হচ্ছে, মেকিং তো হলো, ব্রেকিং এর দরুন যে বেরিয়ে যায় তাকে আমরা বলছি লিভিং গ্রুপ। এখানে আমরা এক্সাম্পলটা যেটা দেখলাম, সেখানে বন্ড সিএল কে একটা লিভিং গ্রুপ হতে দেখলাম। এখন আমাদের কাছে ভাইটাল কোশ্চেন আসছে যে কোন স্ট্রাকচারে, কোন সাবস্ট্রেটে কোন অ্যাটম অর অ্যাটমিক এগ্রিগেট লিভিং গ্রুপ হবে আমরা বুঝবো কি করে। যেমন ধরো তোমাদের মধ্যে থেকেই কেউ কোশ্চেন তুললে যে স্যার এখানে সিএলটাই কেন লিভ করলো, এখানে তো আমরা একটা এইচ কেও লিভ করাতে পারতাম সিএল এর জায়গায়, আমরা সেটা কেন করছি না। যদি আমরা এইচ কে লিভ করাতাম তাহলে এইচ মাইনাস এখানে আমরা পেতাম। তাহলে লিভিং গ্রুপের কি বৈশিষ্ট্য থাকবে, কোন গ্রুপ লিভিং গ্রুপ হিসাবে বিহেভ করবে, সেটা হলো আমাদের কাছে কোশ্চেন। দেখো রিয়াকশন সব সময় সেই দিকে প্রোগ্রেস করে যেদিকে রিয়াকশনের স্টেবিলিটি বাড়ে, স্টেবল যেদিকে হবে রিয়াকশন সেদিকে যাবে। তাহলে প্রথমে দেখো একটা মাইনাস চার্জ কন্টেনিং স্পিসিস ছিল OH মাইনাস, আর এখানে তার জায়গায় প্রডিউস হলো Cl মাইনাস। এদিকে এই দুজনের মধ্যে অ্যানায়ন হলো OH মাইনাস, এই দিকের অ্যানায়ন Cl মাইনাস। তাহলে এই দুটো অ্যানায়নের মধ্যে যে দিকটা বেশি স্টেবল হবে রিয়াকশন সেই দিকে যাবে। আমরা জানি হ্যালাইড আয়নগুলো হাইড্রক্সাইড আয়নের থেকে বেশি স্টেবল। যদি বলো কি করে জানি, একটু মনে করিয়ে দিলে ভালো হয়। আমরা এই রিয়াকশনটা প্রায় করি।
এটা আমাদের অনেক লোয়ার ক্লাস থেকেই খুব চেনা রিয়াকশন। দেখো আমরা এই রিয়াকশনটা লিখে থাকি। HCl একটা স্ট্রং ইলেকট্রোলাইট, তাই HCl কে যে আমরা এভাবে লিখেছি তার জায়গায় অ্যাকুয়াস মিডিয়ামে একে আমাদের এভাবে লিখলে ভালো হয়। যখন জলে গোলা থাকে তখন ওটা আয়ন হিসাবে থাকে। NaOH ও একটা স্ট্রং ইলেকট্রোলাইট, তাই যখন অ্যাকুয়াস মিডিয়ামে থাকে সেও আয়োনাইজড হয়ে থাকে। NaCl একটা স্ট্রং ইলেকট্রোলাইট, সেও আয়োনাইজড হয়ে থাকে, কিন্তু এটা একটা কোভ্যালেন্ট কম্পাউন্ড। একে কিন্তু আমরা H+OH- হিসাবে লিখবো না, ওটা কোভ্যালেন্ট কম্পাউন্ড। তাহলে এইদিকে যখন এই দুটো আয়ন কাছাকাছি এলো, দুজনেই কি সারভাইভ করলো? করলো না, সারভাইভ করলো Cl-। OH- কিন্তু H+ এর সাথে বন্ড ফরমেশন করে এই ওয়াটার বানিয়ে বসে আছে। তার মানে আমরা বুঝতেই পারছি OH- এর থেকে Cl- মোর স্টেবল, তাই Cl- Cl- হিসাবেই রয়ে গেছে, কিন্তু OH- হিসাবে থাকেনি। যখনই H+ কে ক্যাপচার করার সুযোগ পেয়েছে সে কিন্তু কোভ্যালেন্ট কম্পাউন্ড ওয়াটার বানিয়ে নিজের নেগেটিভ চার্জটাকে নিউট্রালাইজ করে ফেলেছে। এই দেখো, তাহলে হ্যালাইড আয়নগুলো OH- আয়নের থেকে মোর স্টেবল, সেই কারণেই এই দিকে আমরা বেশি স্টেবল অ্যানায়ন পাচ্ছি। তাহলে একটা লিভিং গ্রুপের বৈশিষ্ট্য কি হবে? কাকে আমরা ভালো লিভিং গ্রুপ বলবো? না, যে অ্যাটম অর অ্যাটমিক এগ্রিগেট ইলেকট্রন সহ স্টেবল, ইলেকট্রন থাকা সত্ত্বেও যারা স্টেবল তারাই লিভিং গ্রুপ হবে। তাই তো সেই ইলেকট্রনগুলো নিয়ে বেরিয়েছে। বিষয়টা বুঝো, যখন একটা অ্যাটম অর অ্যাটমিক এগ্রিগেট, আমি এখানে একটা জেনারেল লিভিং গ্রুপ লিখে দিচ্ছি, লিভিং গ্রুপের অ্যাব্রিভিয়েশন বন্ড এল। লিভিং গ্রুপকে আমরা বন্ড এল দিয়ে এক্সপ্রেস করি, এল ফর লিভিং গ্রুপ। তাহলে যখন একটা লিভিং গ্রুপ বেরোচ্ছে সে জানে যে আমি ইলেকট্রনগুলো সহ বেরোচ্ছি, তাই ইলেকট্রনগুলো যদি সে রাখতে পারে, ইলেকট্রন সহ যদি সে সুখী স্টেবল, তখনই সে একটা ভালো লিভিং গ্রুপের মতো বিহেভ করবে। তার মানে তার ইলেকট্রন ডোনেট করার ইচ্ছা নেই। ডোনেট করার ইচ্ছা কার ছিল? এর ছিল, তাই ও সাত তাড়াতাড়ি ইলেকট্রন ডোনেট করে দিয়েছে। এবং এ যেহেতু নিজের ইলেকট্রন সহ সুখী, ডোনেট করার ইচ্ছা কম, তাই একে আমরা বলছি একটা লিভিং গ্রুপ। তাহলে একটা লিভিং গ্রুপের ভালো বৈশিষ্ট্য হবে কি? লেস ইলেকট্রন ডোনেটিং পাওয়ার, লেস ইলেকট্রন ডোনেটিং পাওয়ার। তার মানেই হলো দ্যাট ইজ লো বেসিসিটি, সরি লো বেসিসিটি। আগের দিন আমরা দেখেছি বেস তারা যারা ইলেকট্রন দিতে ভালোবাসে। তাহলে একটা ভালো লিভিং গ্রুপের বৈশিষ্ট্য হবে তার বেসিসিটি হবে খুব লো, অর্থাৎ সে নিজের ইলেকট্রনগুলোকে নিজেই সামলে রাখতে পারে, ওর কাউকে ডোনেট করার তেমন প্রয়োজন পড়ে না। আমরা বোর্ডটাকে একটু ক্লিয়ার করে নিই। অ্যাটমিক লিভিং গ্রুপের এক্সাম্পল আমরা কি দেব? অ্যাটমিক লিভিং গ্রুপগুলোর মধ্যে বেস্ট এক্সাম্পল হলো হ্যালোজেনরা, X ফর Cl Br I। যেহেতু হ্যালোজেনগুলো পিরিয়ডিক টেবিলের গ্রুপ 17 এ থাকে, এরা পিরিয়ডিক টেবিলে সবচেয়ে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টদের মধ্যে পড়ে। এদের ইলেকট্রোনেগেটিভিটি হাই এই গ্রুপের, যে কারণে এরা যখন X- হিসাবে লিভ করে সেটা স্টেবল হয়। হাই ইলেকট্রোনেগেটিভিটির জন্য এরা নিজেদের মাইনাস চার্জ নিজেরাই সামলে রাখতে পারে। সে কারণে হ্যালোজেনদেরকে আমরা বেশ ভালো লিভিং গ্রুপ বুঝি। আশা করি লিভিং গ্রুপের ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হচ্ছে। আমরা এবার লিভিং গ্রুপের একটা লিভিং এবিলিটির একটা অর্ডার দেখব। সেই অর্ডার কিন্তু এমন নয় যে সেখানে সব রকমের লিভিং গ্রুপ ইনক্লুডেড আছে, তা নয়। আমরা সেখানে অর্ডারটা দিয়ে শুধু এটুকুই বুঝবো, এটাই খেয়াল করব যে যত বেশি ইলেকট্রন নিজের সামলে রাখার ক্ষমতা, ইলেকট্রন সহ সার্ভাইভ করার ক্ষমতা, তত বেটার লিভিং গ্রুপ, সেটা সেই সিরিজ আমাদেরকে দেখাবে।
আমরা মোটামুটি ভাবে কিছু গ্রুপকে লিভিং গ্রুপ হিসাবে ধরে নিয়ে তাদের লিভিং এবিলিটি বা ফিউজিসিটির অর্ডারে সাজিয়েছি। দেখো, যত আমরা এই দিকে যাচ্ছি লিভিং এবিলিটি তত ইনক্রিজ করছে। লিভিং এবিলিটি ইনক্রিজেস। তাহলে দেখো, বেস্ট লিভিং গ্রুপগুলোর মধ্যে প্রথমেই আসছে হ্যালোজেনরা, যার রিজন আমরা কি বললাম না, হ্যালোজেন মলিকিউলগুলোর হাই ইলেকট্রোনেগেটিভিটির জন্য, হাইলি ইলেকট্রোনেগেটিভ হওয়ার জন্য ওরা নিজেদের মাইনাস চার্জ নিয়েও তারা যথেষ্ট স্টেবল। যেমন আমরা Cl কে স্টেবল দেখলাম। তারপরে আসছে Cn-, তারপরে অ্যামোনিয়ার স্টেবিলিটির কারণ সে একটা নিউট্রাল মলিকিউল, অবশ্যই আয়নের থেকে নিউট্রাল মলিকিউলটা স্টেবল হবে। আয়ন ইন দা সেন্স এই আয়নটার কথা বলছি, এই আয়নটার থেকে এটা অবশ্যই স্টেবল হবে অ্যামাইড আয়নের চেয়ে। তারপর আসছে ফেনক্সাইড। এইখান থেকে অর্ডারটা আরেকবার একটু ভালো করে খেয়াল করার মতো। এখান থেকে এখানে যতগুলো অ্যানায়ন আছে তাদেরকে একবার ভালো করে দেখি। আমাদের কিছুটা স্পেস চাই, বোর্ড আমরা ক্লিয়ার করে ফেলি। যেখানে আমরা মনে রেখেছি লোয়ার দা বেসিসিটি, দ্যাট মিন্স লোয়ার দা ইলেকট্রন ডোনেটিং পাওয়ার, হায়ার ইজ দা লিভিং এবিলিটি। যদি আমরা ভুলে গেলাম তাহলে পরে দরকার হলে আমরা আরেকবার এটা লিখে নেব। দেখো, হাইড্রাইড আয়ন একটা খুবই আনস্টেবল অ্যানায়ন, এটা একটা খুবই আনস্টেবল অ্যানায়ন। কেন? তোমরা বলবে হাইড্রাইডে তো হাইড্রোজেনের ডুপ্লেট কমপ্লিট স্যার, এইচ এর একটা ইলেকট্রন থাকেই, মাইনাস হওয়ার জন্য আরেকটা ইলেকট্রন পেয়েছে, তাহলে তো হিলিয়ামের মতো কনফিগারেশন হয়ে আছে। তা আছে, কিন্তু এই আয়নটি একমাত্র অ্যানায়ন যেখানে ইলেকট্রন প্রোটন রেশিও 2:1। বিষয়টা বোঝায়। ধরো আমরা বলি অক্সিজেন একটা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, তাই অক্সিজেন নেগেটিভ হতে, নেগেটিভ চার্জ পেতে খুব ভালোবাসে। তাহলে অক্সিজেনের 8টা প্রোটন, 8টা ইলেকট্রন, ইলেকট্রন 8টা, প্রোটনও 8টা। তাহলে যদি এ অক্সাইডে কনভার্ট হয়, ইলেকট্রন নাম্বার হয়ে যায় 10, -2 মানে দুটো ইলেকট্রন আরো নিয়েছে, হয়েছে 10। প্রোটন নাম্বার 8ই আছে। তুমি ইলেকট্রন প্রোটন রেশিও দেখো 10:8। 10:8 মানে 2:1 এর থেকে অনেক স্মলার রেশিও। এখানে কি হয়ে গেছে, যটা প্রোটন ইলেকট্রন তার ডাবল। শেষবার রেশিও নিলে তো ভাই রেশিও 2:1 আসে। তার মানে হলো এই রেশিও আমাকে ইন্ডিকেট করে প্রোটন নাম্বারের তুলনায় ইলেকট্রন নাম্বার এত বেশি হাই, মানে ডাবল। যদিও প্রোটন একটি, সেই হিসেবে আমার বলা উচিত নয় যে প্রোটন নাম্বার ইলেকট্রন নাম্বার, কিন্তু রেশিওটাকে যদি আমি এক্সপ্লেন করি, যে রেশিও কি বলছে না, প্রোটন নাম্বারের তুলনায় ইলেকট্রন নাম্বার ডাবল হয়ে যাওয়ায় ইলেকট্রনগুলোকে রাখার ক্ষমতা প্রোটনদের নেই, ইলেকট্রনগুলোকে সামলে রাখার ক্ষমতা প্রোটনদের নেই, যে কারণে H- খুব ইজিলি নিজের ইলেকট্রন ডোনেট করতে পারে। তাই H- অ্যাকচুয়ালি একটা ভেরি স্ট্রং বেস, এটা একটা খুবই স্ট্রং বেস অ্যান্ড ভেরি আনস্টেবল। তাই এ কখনো লিভ করা পছন্দ করে না, বরং ও একটা ভালো অ্যাটাকিং অ্যানায়ন, একটা গুড নিউক্লিওফাইল, গুড বেস। রিঅ্যাকশন কন্ডিশন অনুযায়ী ওকে বেস বা নিউক্লিওফাইল যেভাবে ইউজ করবে সেভাবে ও কাজ করবে, কিন্তু ইলেকট্রন ডোনেট করেই ও ছাড়বে। লো ইলেকট্রোনেগেটিভ, কার্বন ইলেকট্রোনেগেটিভ লো, তার থেকে নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভ হায়ার, তার চেয়ে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভ আরো বেশি হায়ার। সেই হিসেবে যত বেশি ইলেকট্রোনেগেটিভ হবে, আমরা জানি এই দিকে ইলেকট্রোনেগেটিভিটি বেড়ে যায়। তাহলে যত বেশি ইলেকট্রোনেগেটিভিটি হবে তত নিজের মাইনাস চার্জ বেশি সামলে রাখতে পারবে। আর লিভিং গ্রুপ তো ইলেকট্রন সহই বেরোয়, ইলেকট্রন সহ তো তাকে সামলে রাখতেই হয়। সেই হিসাবে C- এর থেকে N- বেরোনো বেটার, N- বেরিয়ে যাওয়ার থেকে O- বেরিয়ে যাওয়া বেটার। এবার এই তিনটে কেস দেখো যেখানে সবগুলোতেই অক্সিজেন মাইনাস। তাহলে এদের তিনজনকে আমরা একটু দেখি। প্রথমটা অ্যালকক্সাইড আয়ন, RO-।
আর মিন্স এ অ্যালকাইল গ্রুপ, আমরা এক্সাম্পল হিসাবে আর এর জায়গায় মিথাইল নিতে পারি। অ্যালকক্সাইড আয়ন, এখানে সেটাই হলো মিথক্সাইড আয়ন। তাহলে একে অক্সিজেন মাইনাস, তার উপরে অ্যালকাইল গ্রুপের প্লাস আই ডোনেশন। আমরা জানি অ্যালকাইল গ্রুপগুলো প্লাস আই, তো তাহলে কি ও মাইনাস স্টেবল হতে পারবে? অক্সিজেনের মাইনাস চার্জটা তাকে সহ্য করতে হচ্ছে, উপরন্তু অ্যালকাইল গ্রুপ তার উপর আরো মাইনাস চার্জ চাপাচ্ছি, সেই হিসাবে এটা কিন্তু একটা আনস্টেবল অ্যানায়ন হয়ে গেল দেন OH মাইনাস, যেখানে অন্তত কোনো ডোনার অ্যাটম তো প্রেজেন্ট নেই, তাই মাইনাস চার্জটাকে সামলাতে অক্সিজেনের সুবিধা হচ্ছে। আর ফেনক্সাইডে কি হচ্ছে তোমরা বুঝতেই পারছো, রেজোনেন্সে তোমরা দেখেওছো, ফেনক্সাইডে ও এর নেগেটিভ চার্জ রিঙে ডিলোকালাইজড হয়ে স্টেবিলিটি পায়, রিঙের মধ্যে ছড়িয়ে দিতে পারে অক্সিজেন নিজের নেগেটিভ চার্জটাকে, সেই হিসেবে ফেনক্সাইড আয়ন বেশ কিছুটা স্টেবল। তাহলে অ্যানায়ন যত স্টেবল হবে সে তত অ্যানায়ন হিসাবে বেরোতে চাইবে, সে তত ভালো লিভিং গ্রুপ হবে। সে কারণে ফেনক্সাইড বেটার লিভিং গ্রুপ দেন হাইড্রক্সাইড, হুইচ ইজ अगेन বেটার লিভিং গ্রুপ দেন অ্যালকক্সাইড, কারণ এই দিকে অ্যানায়ন স্টেবিলিটি বেড়ে যাচ্ছে। তাহলে এরকম একটা লিস্ট নিয়ে আমরা মোটামুটি ভাবে লিভিং এবিলিটির একটা অর্ডার বুঝলাম। গোটা অর্ডার কিসের উপর বেস করে হলো? গ্রেটার দা stability of the anion, greater is its living ability, এর উপর বেস করে হলো। মাইনাস চার্জ সহ তুমি যত স্টেবল হবে তত তুমি মলিকিউল থেকে, সাবস্ট্রেট থেকে মাইনাস চার্জ সহ ইজিলি বেরিয়ে যেতে পারবে, তুমি বেটার লিভিং গ্রুপ হবে। লিভিং এবিলিটি শুধুমাত্র ওর স্টেবিলিটির উপরেই ডিপেন্ড করে না, লিভিং এবিলিটি আরেকটি বিষয়ের উপর ডিপেন্ড করে, যেটার উপর ডিপেন্ড করে আমরা সিরিজের এই জায়গাটা বুঝব। কারণ এখানে তোমরা দেখছো যে স্যার ফ্লুরিনের থেকে আয়োডিন লেস ইলেকট্রোনেগেটিভ, তাহলে ফ্লুরিন যদি মোর ইলেকট্রোনেগেটিভ হয় তাহলে মাইনাস চার্জ সহ তো F মাইনাস বেশি স্টেবল হবে, তাহলে I মাইনাস এর থেকে তো F মাইনাস বেটার লিভিং গ্রুপ হওয়া উচিত। এখানে অর্ডারটা এরকম কেন? তাই আমরা বুঝবো শুধু অ্যানায়ন স্টেবিলিটি নয়, লিভিং এবিলিটি আরেকটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, যে ফ্যাক্টরটাকে আমরা বলছি বন্ড স্ট্রেংথ। ব্যাপারটা বুঝো, যখন কোনো সাবস্ট্রেট থেকে লিভিং গ্রুপ বেরোচ্ছে, দেখো আমরা লিভিং গ্রুপের বেরিয়ে যাওয়া দেখাচ্ছি ইলেকট্রনগুলো সহ এল এর দিকে ইলেকট্রনের ফ্লো দেখিয়ে হেটেরোলিসিস করে। তো যখন সে বেরোচ্ছে তখন এই বন্ডটাকে তো ভাঙার দরকার পড়ছে, বন্ডটা যত ইজিলি ভাঙবে, ওই বন্ডটা যত ইজিলি ভাঙবে, আমি খুব সিম্পল করার জন্য, এক্সাম্পলটাকে সিম্পল করার জন্য একে আয়নে ব্রেক করে দিলাম, কারণ আমার বন্ড ব্রেকিংটা নিয়ে আমার ভাবনা। তো তাহলে যত ইজিলি ভাঙবে তত এর মাঝে যে ট্রানজিশন স্টেটটা আসছে, আমরা তো ট্রানজিশন স্টেট নিশ্চয়ই ভুলে যাইনি, যেখানে বন্ডটা কমপ্লিটলি ব্রোকেনও নয়, কমপ্লিটলি এক্সিস্টও করছে না, সেই অবস্থাটা তত বেশি স্টেবল হবে যত ইজিলি ব্রেক করবে। আর স্টেবল হওয়া মানে হলো আমাদের অ্যাক্টিভেশন এনার্জিটা তত লোয়ার হবে। যদি বন্ড স্ট্রেংথ বেশি হয় তাহলে আমার অ্যাক্টিভেশন এনার্জিও হায়ার হয়ে যাবে, রিঅ্যাকশনটা হওয়া কষ্টকর হবে। তাহলে যেহেতু বন্ড ব্রেক করলে তবে সে লিভ করবে, বন্ড ব্রেকিং যত ইজি লিভিং এবিলিটিটাও তত ভালো। আমি দড়িটা ছিঁড়বো তবে আমি স্বাধীন হব, তাহলে আমার স্বাধীন হওয়ার ক্ষমতা শুধু স্বাধীনভাবে বাঁচার ক্ষমতার উপর ডিপেন্ড করে না, যে স্বাধীন হলে আমি কেমন ভাবে বাঁচবো তার উপর ডিপেন্ড করছে না, আমার স্বাধীন হওয়ার ক্ষমতা স্বাধীনতা পাওয়ার ক্ষমতার উপরেও ডিপেন্ড করছে। কারণ আমি তখন তো স্বাধীন হইনি, আমাকে স্বাধীন হতে গেলে বন্ডকে ব্রেক করতে হবে, বন্ড যত ইজিলি ব্রেক হবে আমি তত জলদি স্বাধীন হব। তাহলে আমরা জানি বন্ড স্ট্রেংথ ডিপেন্ড করে অরবিটাল ওভারল্যাপের এক্সটেন্টের উপর। দুটো অরবিটাল, ধরো এই দুটো অরবিটাল, এই দুটো অরবিটালের আমরা দু রকমের ওভারল্যাপ দেখাচ্ছি, একটা এই ওভারল্যাপটা, আর একটা ওভারল্যাপ দেখাচ্ছি
এইটা। তোমাদেরকে বলতে হবে কোন বন্ডটা মোর স্ট্রঙ্গার হবে। যেহেতু এখানে ওভারল্যাপিং জোনটা বেশি, এক্সটেন্ট অফ ওভারল্যাপটা বেশি, এখানে আমরা বলছি গ্রেটার এক্সটেন্ট অফ ওভারল্যাপ, সেই বন্ডটাকে আমরা স্ট্রঙ্গার বন্ড বলবো। স্ট্রঙ্গার বন্ডকে ভাঙা কঠিন, ভাঙতে গেলে বেশি এনার্জি দিতে হয়। আর এক্সটেন্ট অফ ওভারল্যাপ যত কমবে বন্ডকে তত উইকার বন্ড বলবো, এটা আমরা জানি। এবার এই এক্সটেন্ট অফ ওভারল্যাপ ডিপেন্ড করে ওভারল্যাপিং অরবিটাল গুলোর সাইজের উপর। এবার ধরো সেকেন্ড পিরিয়ডেই কার্বনও থাকে, ফ্লুরিনও থাকে। তারপর যত আমরা পিরিয়ড বরাবর নিচে নামবো তত আমাদের বাকি হ্যালোজেনগুলো পাবো। আর নিচে নামা মানেই সাইজ কন্টিনিউয়াসলি বাড়তে থাকা। তাহলে যেহেতু একই পিরিয়ডের মেম্বার কার্বন অ্যান্ড ফ্লুরিন, অবশ্যই কার্বন সাইজ একটু বড় হবে, কারণ যত আমরা ডান দিকে যাই সাইজ তত ছোট হয়ে যায়। তাহলেও কার্বন আর ফ্লুরিনের সাইজটা একই পিরিয়ডের সদস্য হওয়ায় এদের সাইজগুলো অর্থাৎ ওভারল্যাপিং অরবিটালগুলোর সাইজগুলো ম্যাচিং, যে কারণে সিএফ বন্ডের স্ট্রেংথটা একটু বেশি। সিএফ বন্ডে দুটোরই ম্যাচিং অরবিটাল সাইজ হওয়ায় ওভারল্যাপিং এক্সটেন্টটা বেশি হয়। যত আমরা হায়ার হ্যালোজেনগুলোর দিকে যাই অর্থাৎ লার্জার হ্যালোজেনগুলোর দিকে যাই তত ওই এক্সটেন্ট অফ ওভারল্যাপটা কমতে থাকে, ওভারল্যাপিং জোনটা কমে যায়। আরো বড় হ্যালোজেন যখন আমরা সিআই বন্ডটা দেখছি, একটা ছোট্ট কার্বন অরবিটালের সঙ্গে একটা বিরাট বড় আয়োডিনের অরবিটালের ওভারল্যাপ, অরবিটাল যারা দুজন ওভারল্যাপ করছে সেই দুটোর সাইজে যত মিসম্যাচ আসবে ওভারল্যাপের এক্সটেন্টটা তত খারাপ হবে, বন্ড তত উইকার হবে। তাহলে সিআই বন্ড ইজ মাচ মোর উইকার দ্যান সিএফ বন্ড। বন্ড স্ট্রেংথের অর্ডার হলো সিএফ এর থেকে সিসিএল উইক, সিসিএল এর থেকে সিবিআর উইক, সিবিআর থেকে সিআই উইক। এদিকে যত যাচ্ছি তত বন্ড স্ট্রেংথ ডিক্রিজেস। তাহলে অ্যানায়ন হিসাবে স্টেবিলিটি প্লাস বন্ডটা কত ভালো ব্রেক করছে, এই দুটো দিক মিলিয়ে আই মাইনাস মানে এই যে অর্ডারটা সেটা আমরা পাচ্ছি। দুটো অপোজিং ফ্যাক্টর হয়ে গেছে। আয়ন হিসাবে এফ মাইনাস ইজি, কিন্তু বন্ডটা ব্রেক করে লিভ করাতে এফ মাইনাসেরই সবচেয়ে বেশি কষ্ট, কারণ বন্ডটা স্ট্রঙ্গার বন্ড। এখানে বন্ডটা তো উইক, কিন্তু আই মাইনাস ইজ স্লাইটলি লেস স্টেবল দ্যান এফ মাইনাস ডিউ টু ইটস লোয়ার ইলেকট্রোনেগেটিভিটি। দুটো অপোজিং ফ্যাক্টর মিলিয়ে আমরা এই অর্ডারটা পাই। তোমাদের লিভিং এবিলিটির এই অর্ডারটা কিন্তু মনে রাখতে হয়। সেখানে অনেক সময় আই মাইনাসে আমরা আরেকটা ফ্যাক্টরও অ্যাড করি, যে আই এর লার্জার সাইজ হওয়ায় সেই লার্জ সাইজে নিজের নেগেটিভ চার্জটা ছড়িয়ে দিতে পারে, যে কারণে চার্জ ডেনসিটি কমে যায় ও রিঅ্যাক্টিভিটিও কমে যায়। তাহলে এইটা হলো আরেকটা ফ্যাক্টর বন্ড স্ট্রেংথ। আরেকটা ফ্যাক্টর কি ছিল? গ্রেটার দ্য স্টেবিলিটি অফ দ্য অ্যানায়ন। এই দুটো ফ্যাক্টর মিলিয়ে লিভিং এবিলিটি ডিসাইডেড হয়। আমাদেরকে যদি একটা কোশ্চেন করা হয় যে এই গ্রুপটা একটা ভালো লিভিং গ্রুপ কেন, অর্থাৎ ধরে নাও এখানে একটা বন্ড আছে, এই বন্ডটা যদি ব্রেক করে আমাদেরকে বলতে হবে এই বন্ডটা তো ইজিলি ব্রেক করে কেন। কারণ তুমি ইজিলি বলতে পারবে যে এই যে নেগেটিভ চার্জ, এই নেগেটিভ চার্জ যথেষ্ট স্টেবিলিটি পাবে এই দুটো গ্রুপের সাথে রেজোনেন্স করে। এইভাবে অ্যানায়নটার স্টেবিলিটি কেমন, আবার কোনো কোনো ক্ষেত্রে বন্ডটা কেমন স্ট্রং অর উইক যেটা ব্রেক করছে, এই দুটো ফ্যাক্টর মিলিয়ে আমরা লিভিং গ্রুপগুলোর লিভিং এবিলিটিকে ডিসাইড করি। তাহলে ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল, লিভিং গ্রুপ সকলকেই আমাদের মোটামুটি চেনা হয়ে গেল। এরপর আমাদের কাজ কিছু কোশ্চেন অ্যান্সার করে এই তিনটেরই কনসেপ্টকে ক্লিয়ার করা।
ইলেকট্রোফাইল নিউক্লিওফাইলের ব্যাপারগুলো আগের দিন জানলেও আমরা সেখানে কোশ্চেন আনসার বিশেষ করে উঠতে পারিনি। তাহলে আমরা আসছি আমাদের ফার্স্ট কোশ্চেনে। ক্লাসিফাই ইচ অফ দ্য ফলোইং স্পিসিস অ্যাজ ইলেকট্রোফাইল অ্যান্ড নিউক্লিওফাইল উইথ প্রপার রিজন। তাহলে আমরা প্রথমে নিউক্লিওফাইলগুলোকে দেখি। নিউক্লিওফাইল হিসাবে আমরা অ্যাব্রিভিয়েশনটাকে ইউজ করলাম NU-। নিউক্লিওফাইল কাকে বলে? যারা যারা ইলেকট্রন ডোনেট করার ক্যাপাসিটি রাখে তাদেরকে নিউক্লিওফাইল বলে। তাহলে OH- একটা নিউক্লিওফাইল। কেন? সে নেগেটিভ চার্জ ডোনার, এটা ডোনারের সাইন যে ডোনেট করার যোগ্য। NH3 একটা লোন পেয়ার ডোনার, সেই হিসাবে নিউক্লিওফাইল। কার্বন আয়ন নেগেটিভ চার্জ ডোনার, সেই হিসাবে নিউক্লিওফাইল। Br- নেগেটিভ চার্জ ডোনার, নিউক্লিওফাইল। অ্যালকিন বলো দেখি কি ডোনার? উইক পাই বন্ড ডোনার। কি ডোনার? পাই ইলেকট্রন ডোনার, সেই হিসাবে নিউক্লিওফাইল। CH3 ফসফরাস নাইট্রোজেনের গ্রুপের মেম্বার, অর্থাৎ ওর ভ্যালেন্সি 3 and 1 লোন পেয়ার, সেই হিসাবে লোন পেয়ার ডোনার। এইগুলো হলো আমাদের নিউক্লিওফাইল। তোমরা একটু তাড়াতাড়ি লিখে নাও, বোর্ডে জায়গা বাড়ানোর জন্য আমরা এদেরকে মুছে ফেলব। এবার আমরা খুঁজবো ইলেকট্রোফাইল গুলোকে এবং দেখব কে কি কারণে ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল বোঝাতে আমরা অ্যাব্রিভিয়েশন ইউজ করছি E+। BF3 sp2 hybridization having one vacant p orbital। এই p অরবিটালটা ভ্যাকেন্ট। কেন? নিশ্চয় মনে আছে, বোরন গ্রুপ 3 এর এলিমেন্ট, তার মানে ওর আউটার মোস্ট ইলেকট্রন এই 3টে, তাহলে 3টে ফ্লুইডের কাছে পেয়েছো 3টে, যেহেতু 3টি কোভ্যালেন্ট বন্ড তাই sp2 হাইব্রিডাইজেশন, তাহলে একটা ভ্যাকেন্ট p হাইব্রিডাইজেশনের বাইরে, তার মানে এই p তে সেই ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারবে নিজের অক্টেট কমপ্লিট করার জন্য। আপাতত ওর ভ্যালেন্সিয়াল ইলেকট্রন 2 + 2 + 2 6, আরো দুটো পেলে তবে হবে 8। কোথায় নেবে? এই ভ্যাকেন্ট p অরবিটালে নেবে। রিজন গুলো ভুলে যেও না। কার্বিন, আমরা একটা সিঙ্গলেট কার্বিনই আপাতত আঁকছি। a vacant p orbital once again, একটা vacant p, তাহলে sp2 হাইব্রিডাইজেশন। এই যে আমরা sp2 প্লেনটা দেখতে পাচ্ছি, তার সঙ্গে একটা ভ্যাকেন্ট p অরবিটাল। আমরা যে রিঅ্যাকশন ইন্টারমিডিয়েটস পড়েছিলাম সেখানে কিন্তু কার্বিনের বন্ডিং ডেসক্রাইব করা আছে। তাহলে কার্বিনও ইলেকট্রোফাইল ডিউ টু হ্যাভিং ভ্যাকেন্ট p অরবিটাল। ক্লোরিন অ্যাটম, ক্লোরিন অ্যাটম মানে কিছুই নয়, ক্লোরিন ফ্রি র্যাডিক্যাল। কেন? ক্লোরিন গ্রুপ 7 এর মেম্বার, তার মানে ওর 7টা ইলেকট্রন। তাহলে 7টা ইলেকট্রন মানে ও এখনো একটা ইলেকট্রন চায়। আমরা Cl ফ্রি র্যাডিক্যালকে এভাবে লিখিও দেখবে, শুধু এগুলোকে শো করি না এই যা, কিন্তু ওগুলো তো থাকে অবশ্যই। তাহলে অ্যাটমটা মানেই একটা অ্যাটমিক ফ্রি র্যাডিক্যাল, যেহেতু অক্টেট ইনকমপ্লিট, এখনো একটা ইলেকট্রন নিতে পারে, তাই ক্লোরিন একটা ইলেকট্রোফাইল। কার্বোক্যাটায়ন, ক্লিয়ারলি sp2 হাইব্রিডাইজড কার্বোক্যাটায়নরা হয় and one vacant p orbital perpendicular to that sp2 plane, তাহলে সেখানে ইলেকট্রন নেবে। সিলিকন টেট্রাফ্লুরাইড, সিলিকন যেহেতু পিরিয়ড 3 মেম্বার, সিলিকনের ভ্যাকেন্ট p অরবিটাল আছে, সরি ভ্যাকেন্ট d অরবিটাল আছে, তাহলে সেই ভ্যাকেন্ট d তে অ্যাকসেপ্ট করবে ইলেকট্রন, তাই সেই ইলেকট্রোফাইল। অ্যালুমিনিয়াম ক্লোরাইডেও এই বোরন ট্রাইফ্লুরাইডের মতো অবস্থা, অ্যালুমিনিয়াম গ্রুপ 3 এলিমেন্ট, তাই ওর sp2 hybridization with vacant p orbital।
তাহলে এইগুলি সব হয়ে গেল আমাদের ইলেকট্রোফাইল। আমরা রিজনগুলো বেশ ভালোভাবে বুঝলাম। কোশ্চেন নাম্বার 2, হুইচ ওয়ান ইজ স্ট্রংগেস্ট নিউক্লিওফাইল ইন অ্যাকুয়াস মিডিয়াম? নিয়ে আমাদের কিছু অ্যানায়ন দেওয়া আছে। তাহলে আমরা নিউক্লিওফিলিসিটির অর্ডার অ্যান্ড বেসিসিটির অর্ডার এই দুটোতে আগের দিনে অনেকটা সময় দিয়েছি। আমাদেরকে বলা আছে যে যখন ডোনার অ্যাটমগুলো আলাদা, এখানে দেখো সব ডোনার অ্যাটম আলাদা, তখন সবচেয়ে লার্জ সাইজের এবং সবচেয়ে বেশি পোলারাইজেবল অ্যানায়ন হবে সবচেয়ে স্ট্রঙ্গার নিউক্লিওফাইল। তাহলে এখানে স্ট্রংগেস্ট নিউক্লিওফাইল কে হবে? লার্জেস্ট অ্যান্ড মোস্ট পোলারাইজেবল ডোনার অ্যাটম যেখানে আছে। তাহলে আনসার হয়ে গেল I মাইনাস। I মাইনাস সবচেয়ে বড় অ্যাটম, আবার নেগেটিভ চার্জটা একটা লার্জ সাইজে ছড়িয়ে আছে। তার মানে আউটার মোস্ট সেল যে এক্সট্রা ইলেকট্রনটা ক্যারি করছে সে নিউক্লিয়াস থেকে অনেক দূরে। তাই যখন কোনো ক্যাটায়ন ওর কাছে আসবে ওর ইলেকট্রন ডিস্ট্রিবিউশনটাকে সহজেই পোলারাইজ করতে পারবে, কারণ আউটার মোস্ট সেলের উপর নিউক্লিয়াসের কন্ট্রোল কম ছিল তার লার্জ সাইজের জন্য, যেখানে আউটার মোস্ট ইলেকট্রনকে ইজিলি পোলারাইজ করা যাচ্ছে। তাই যত বড় সাইজ হয় অ্যানায়নের তত সে ইজিলি পোলারাইজেবল হয়। এইটাই পোলারাইজেশনের বিষয়টা। হুইচ ওয়ান ইজ লিস্ট নিউক্লিওফিলিক? কার নিউক্লিওফাইল হিসাবে কাজ করার ক্ষমতা সবচেয়ে কম? ও ডোনার, ও ডোনার, এন ডোনার, সি ডোনার, কিন্তু বি ডোনার নয়। আমরা আগের দিনই বলেছি প্লাস চার্জ বা মাইনাস চার্জ দেখলেই যে আমরা বলবো প্লাস চার্জ মানে ইলেকট্রন নিতে পারবে আর মাইনাস চার্জ মানে দিতে পারবে, তা সব সময় নয়। দেখো BF4 মাইনাসের ফরমেশনটা বোঝো, তাহলেই বুঝতে পেরে যাবে যে BF4 মাইনাস কেন নিউক্লিওফাইল নয়। শুধু লিস্ট নিউক্লিওফিলিক নয়, এখানে এখানে আমরা বলবো দিস ইজ নট এ নিউক্লিওফাইল। কেন দেখে নি। BF3 কে আমরা চিনি, বোরন গ্রুপ 3 এর মেম্বার, 3টে ইলেকট্রন রেখেছে, ফ্লুরিনও 3টে ইলেকট্রন রেখেছে, sp2 হাইব্রিডাইজেশন আর একটা ভ্যাকেন্ট পি অরবিটাল পারপেন্ডিকুলার টু দ্যাট sp2 প্লেন। এখানে যেহেতু ভ্যাকেন্সি আছে একটা F মাইনাস আয়ন, ওটা বোঝার জন্য আমরা এই জায়গাটা খালি করে নিচ্ছি। একটা F মাইনাস আয়ন ইলেকট্রন সহ এলো, এটাকে তার অরবিটাল দেখিয়েছি যেখানে ইলেকট্রন গুলো আছে, এসে এই ভ্যাকেন্ট অরবিটালটার সাথে ওভারল্যাপ করলো। ওভারল্যাপের প্রয়োজনে এই sp2 কনভার্ট করলো নিজেকে sp3 তে, মানে এই লোকটাকে ছোট করে ফেললো, এই লোকটাকে বন্ডিং লোক করে ফেললো। রেজাল্ট হয়ে গেল বোরনের সাথে ফ্লুরিনের, দেখো sp3 sp2টা এখন সরি p অরবিটালটা এখন sp3 অরবিটালে কনভার্ট হয়েছে, যার সঙ্গে আমরা ফ্লুরিনের বন্ডিং দেখাচ্ছি, ইলেকট্রনগুলো ফ্লুরিনই রেখেছে। and these are the previously present fluorine atoms. Result is this. এখন প্রশ্ন হলো যেহেতু এ অ্যাকসেপ্টার, so this was an electrophile. As this was donor, nucleophile. এবার তোমরা নিজেরা মনে করে দেখো চার্জ নিউক্লিওফাইল আনচার্জ ইলেকট্রোফাইল হলে কি হয়। চার্জ নিউক্লিওফাইল যখন আনচার্জ ইলেকট্রোফাইলকে ডোনেট করে তখন রেজাল্ট কি হয় ভাবো। চার্জ স্টেট থেকে ইলেকট্রন হারালে নিউট্রাল হয়, নিউট্রাল স্টেট থেকে ইলেকট্রন পেলে মাইনাস হয়।
তার মানে এখানে বোরনটা মাইনাস হয়ে আছে, এইটাই আমাদের BF4 মাইনাস। যদি বোরন আবার এই মাইনাস চার্জটাকে ডোনেট করব ভাবে, একটা বন্ড করব ভাবে, তাহলে আরো দুটো ইলেকট্রন বোরনের আউটার মোস্ট সেলে আসবে, যেগুলোকে রাখার ক্ষমতা বোরনের নেই। বোরনের অক্টেট অলরেডি কমপ্লিট ডিউ টু দিস 4 বন্ডস। বোরনের তো আর ডি অরবিটাল নেই, সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট। অতএব এই মাইনাসটা ডোনেট করার যোগ্য নয়, এটা কোঅর্ডিনেট বন্ড ফর্ম করার দরুনও মাইনাস হয়ে বসে আছে। বোরনের অক্টেট কমপ্লিট আছে, ওই ইলেকট্রনগুলো দিয়ে যদিও বন্ড করে তাহলে নতুন একটা বন্ড ফরমেশন হয়ে যাবে, সেই ইলেকট্রনগুলো বোরনের কাছে রাখতে পারবে না। অদ্ভুত ব্যাপার, ওই ইলেকট্রনগুলো দিয়ে বন্ড ফরমেশনের কথা ভাবা উচিত নয়, কারণ ওগুলো বোরনের কাছে এক্সট্রা ইলেকট্রন নয়। মাইনাস চার্জটা একটা বন্ডিং ইলেকট্রনগুলোর জন্য এসেছে, এই এখানে ডোনেটেবল কোনো ইলেকট্রনই নেই। তাহলে এখানে যতগুলি অ্যানায়ন আমাদেরকে দেওয়া ছিল তার মধ্যে BF4 মাইনাসে ডোনেট করার মতো কোনো ইলেকট্রনই নেই, তাই BF4 মাইনাস ইজ নট এ নিউক্লিওফাইল। Explain why the following type of compounds act as both electrophile and nucleophile. Formaldehyde, alkyl chloride, acid amide. তাহলে আমরা প্রথমটাকে দেখি, HCHO। তার মানে এখানে আমাকে দিয়েছে ইন জেনারেল যদি ভাবি তাহলে কার্বনিল কম্পাউন্ডস। মানে কি বলতে চাইছি আমি, ধরো এই গ্রুপটা, এবারে যদি কোনো ভ্যালেন্সিতে হাইড্রোজেন বসে যায় তো অ্যালডিহাইড, যদি দুটোই ভ্যালেন্সিতে কার্বন বসে তাহলে কিটোন। সেই হিসাবে এই স্কেলিটাল পার্টটা কমন, তাই আমরা ভাবতে পারি আমাদেরকে ফর্মালডিহাইড মানে কোনো কার্বনিল কম্পাউন্ডের কথাই বলেছি। বেশ, বলছে এ ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল বোথ হিসাবে বিহেভ করতে পারে কেন। তাহলে আমরা দেখি, যেহেতু অক্সিজেন মোর ইলেকট্রোনেগেটিভ, বন্ডিং ইলেকট্রন গুলোকে নিজের দিকে ড্র করে, কার্বন প্লাস ডেল, অক্সিজেন মাইনাস ডেল। কার্বন একই স্ট্রাকচারে আমরা ইলেকট্রনের ডেফিসিয়েন্ট সেন্টারও দেখতে পাচ্ছি, আবার ইলেকট্রন রিচ সেন্টারও দেখতে পাচ্ছি। সেই হিসাবে আমরা বলবো দিস সেন্টার ইজ ইলেকট্রোফিলিক, অর্থাৎ এই সেন্টারে সেই ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারে, এন্ড দিস সেন্টার ইজ নিউক্লিওফিলিক। এই জিনিসটা তোমাদের আরো ভালো বুঝতে সুবিধা হবে যদি তোমরা এর এখানে একটা রেজোনেন্স স্ট্রাকচার ভাবো। দেখো, এই আমাদের কার্বনিল গ্রুপ, তোমরা অক্সিজেনের ইলেকট্রন অ্যাট্রাকশনে ভেবে নাও উইক পাই বন্ড অক্সিজেনের দিকে শিফট হয়ে গেল, তাহলে আমরা রেজোনেন্স স্ট্রাকচার যেটা পাচ্ছি সেখানে দেখো ইলেকট্রোফিলিক আর নিউক্লিওফিলিক সেন্টার গুলো বুঝতে তোমাদের খুব সুবিধা। যেখানে এটা ইন্ডাকটিভ রেট দিয়ে বুঝলাম, এখানে একটা রেজোনেন্স পিকচার ড্র করে আমরা সেই একই জিনিস বুঝলাম। তাহলে স্ট্রাকচারে ইলেকট্রন ডেফিসিয়েন্ট সেন্টার মানে ইলেকট্রোফিলিক সেন্টারও প্রেজেন্ট, ইলেকট্রন রিচ সেন্টার মানে নিউক্লিওফিলিক সেন্টারও প্রেজেন্ট। সিমিলার রিজন RCl এও আছে। কেমন ভাবে আছে? অ্যালকাইল গ্রুপ বন্ড হ্যালোজেন, একে আমরা ইন জেনারেল যে কোনো অ্যালকাইল হ্যালাইড ধরে নিতে পারি। এখানে Cl দিয়েছে, আমরা যে কোনো হ্যালোজেন ধরলাম। তাহলে হ্যালোজেনে বাবু তিনটে লোন পেয়ার থাকে, একটা ইলেকট্রন সে শেয়ার করেছে, তবে আমরা হ্যালোজেনের একটা ইলেকট্রনের হিসাব পাই। তাহলে হ্যালোজেন কি করে, বন্ড বরাবর ইলেকট্রন ড্র করে বলে কার্বন এন্ড পার্সিয়ালি পজিটিভ, হ্যালোজেন এন্ড পার্সিয়ালি নেগেটিভ। সেই হিসাবে এখানেও ইলেকট্রোফিলিক এন্ড নিউক্লিওফিলিক বোথ সেন্টারস প্রেজেন্ট। অ্যাসিড অ্যামাইড, RCONH2 একই বিষয়। কার্বন ইলেকট্রন, কার্বনের থেকে অক্সিজেন ইলেকট্রন ড্র করছে, নাইট্রোজেনও ড্র করছে, তাহলে কার্বন এন্ড পার্সিয়ালি পজিটিভ, এদিকে নাইট্রোজেনের লোন পেয়ার আছে, অক্সিজেনের লোন পেয়ার আছে, বা আমরা তাদেরকে নেগেটিভ পোল হিসাবে দেখতেও পাচ্ছি, তাহলে সেইগুলো হলো নিউক্লিওফিলিক সেন্টার। তাহলে ইলেকট্রোফিলিক সেন্টার এন্ড নিউক্লিওফিলিক সেন্টার। এইভাবে যে সব স্ট্রাকচারে প্লাস ডেল আর মাইনাস ডেল বোথ পোল প্রেজেন্ট থাকছে,
আমরা সেগুলোকে একই সাথে ইলেকট্রোফাইলও বলতে পারছি, নিউক্লিওফাইলও বলতে পারছি। Label electrophile and nucleophile in each case and using curved arrows show the reaction between electrophile and nucleophile. আমাদেরকে তিনটে কোশ্চেন দেওয়া হয়েছে এ বি সি, তিনটেতেই ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল খুঁজতে হবে আর তাদের মধ্যেকার রিয়াকশন শো করতে হবে। তাহলে আমরা প্রথমে এ দেখি। একটা অ্যালকিন, যেহেতু লুজ পাই ইলেকট্রন আছে ডোনেট করতে পারে, এ হলো নিউক্লিওফাইল। আবার যেহেতু ইলেকট্রন ডেফিসিয়েন্সি আছে, H প্লাস একটা ইলেকট্রোফাইল। এবার নিউক্লিওফাইল ইলেকট্রোফাইলকে ইলেকট্রন ডোনেট করলো। এই যে আমরা অ্যারোটা দিলাম এটাকেই বলছে কার্ভড অ্যারো। রেজাল্ট হবে যদি পাই বন্ড এইভাবে বন্ডটা করে তাহলে এর লস, আর যদি এইভাবে বন্ড করে এর লস। যেহেতু অ্যালকিনটা সিমেট্রিক, মানে যদি আমি এই বরাবর ওকে ভাঙি, দুটো দিক যেহেতু একই, সেই হিসাবে আমরা যে কোনো কার্বনে H প্লাসটাকে জুড়বো, অন্য কার্বনটাকে প্লাস করব। তাহলে কি হলো, পাই বন্ড বাদ দিয়ে বাকিটা লিখলাম। দেখো পাই বন্ডটা আর দিইনি, পাই বন্ডটা একটা H কে অ্যাটাক করেছে, ধরে নিচ্ছি Hটা এই কার্বনে অ্যাড হলো, তাহলে এই কার্বনটার ইলেকট্রন লস, কারণ পাই বন্ডটা এভাবে H কে ধরে নিয়েছে, তাই এটার লস। এই হলো আমাদের রেজাল্ট। ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল থেকে ইলেকট্রন অ্যাকসেপ্ট করলো, এইটাকে আমরা বলছি একটা অ্যাটাক। অ্যাটাক হওয়া মানে একটা নতুন বন্ড ফরমেশন। এ হয়ে গেল। এবার আসছি বি। বিতে একটা অ্যালকোহল, ও এর লোন পেয়ার আছে, তাহলে সেটা সে ডোনেট করতে পারবে, সেই হিসাবে অ্যালকোহল হয়ে গেল আমাদের নিউক্লিওফাইল। কেন? অক্সিজেন লোন পেয়ার ডোনেট করতে পারে। জেডেন এর ভ্যাকেন্ট 4d অরবিটাল আছে, 4pও আছে, এই সকল অরবিটাল গুলো ভ্যাকেন্ট আছে, সেখানে সে ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারে। সেই হিসাবে অক্সিজেন লোন পেয়ার ডোনেট করলো ওর ভ্যাকেন্ট অরবিটালে, এটা হলো অ্যাটাক। রেজাল্ট CH3OH, যেহেতু ও এর সাথে জেডেন এর বন্ড হতে চলেছে, কারণ ও জেডেন কে ইলেকট্রন দিয়েছে, তাই বন্ডটা শো করার জন্য এইচটাকে আমরা ও এর নিচ দিকে দিলাম, আর ও এর সঙ্গে ডাইরেক্ট বন্ড করলাম ZnCl2। এখন নিউট্রাল স্টেট থেকে ইলেকট্রন দিল, তাই অক্সিজেন হয়ে গেল প্লাস। নিউট্রাল স্টেট থেকে ইলেকট্রন পেল, তাই জিঙ্ক হয়ে গেল মাইনাস। আমরা আগের দিনই দেখে নিয়েছি চার্জ এর উপর ডিপেন্ড করে নিউক্লিওফাইল ইলেকট্রোফাইলের রিঅ্যাকশনে প্রোডাক্টকে আমরা কেমন ভাবে চার্জ অ্যাসাইন করি। তাহলে এই হয়ে গেল আনসার। এবার সি, বেনজিন, যেহেতু পাই বন্ড বেনজিনে প্রেজেন্ট, তাহলে বেনজিন একটা নিউক্লিওফাইল, কারণ সে পাই বন্ড ডোনেট করতে পারবে। প্রত্যেকটি কার্বনে একটি করে হাইড্রোজেন আছে, সেটা আমাদের মাথায় আছে। সঙ্গে তার কাছে এসছে একটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট স্পিসিস NO2+, তাহলে সে ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারবে, তাই ইলেকট্রোফাইল। যেমন আমরা অ্যালকিনে দেখালাম তেমন করেই পাই বন্ডের অ্যাটাক। যদি এই কার্বনে NO2 কে বন্ড দিয়ে জুড়ি তাহলে এটা হবে প্লাস, যদি এই কার্বনটাতে NO2 কে বন্ড দিয়ে জুড়ি তাহলে এটা হবে প্লাস। আমরা উপর দিকের কার্বনটাতেই শো করছি। এই দুটো পাই বন্ড যেমন ছিল তেমন থাকলো, দেখো এখানে কোনো চেঞ্জ নেই। এই পাই বন্ডটা এভাবে NO2 কে ধরলো, আবার মনে করি দিই একটা হাইড্রোজেন কিন্তু আগে থেকেই ছিল, সেরকম হলে এখানেও দেখিয়ে দিলাম প্রতিটি কার্বনে একটি করে হাইড্রোজেন কিন্তু ছিল, তাহলে এই কার্বনটার ইলেকট্রন লস।
ওই কার্বনেও একটা হাইড্রোজেন কিন্তু যথারীতি আছে। তাহলে আনচার্জ স্টেট থেকে ইলেকট্রন দিল, তাই প্লাস হয়ে গেল। পজিটিভ স্টেট থেকে ইলেকট্রন পেল, তাই নিউট্রাল হয়ে গেল। এই হয়ে গেল আমাদের তিনটে রিঅ্যাকশনে ইলেকট্রোফাইল নিউক্লিওফাইলের আইডেন্টিফিকেশন অ্যান্ড ইলেকট্রন ফ্লো দেখানো from nucleophile towards the electrophile. Which one is an ambidentate nucleophile? আমি খুবই দুঃখিত যে যখন আমরা নিউক্লিওফাইলের ক্লাসিফিকেশন করছিলাম গত ক্লাসে, তখন কিন্তু এই বিষয়টা ডিসকাস করতে ভুলে গেছি। এটাকে কোশ্চেন আনসার করার একটা সুবিধাও ভাবতে পারো, যে যা কিছু আমরা মিস করেছি সেগুলোকে আমাদের চোখের সামনে এনে দেয়। তাহলে আমরা এখন শিখব অ্যাম্বিডেন্টেড নিউক্লিওফাইল। Ambidentate nucleophile are those which contain more than one kind of donor atom. যেসব নিউক্লিওফাইলে, এখানে লিখেই দিই, যেসব নিউক্লিওফাইলে একের বেশি ধরনের ডোনার অ্যাটম থাকে তাদেরকেই আমরা বলছি অ্যাম্বিডেন্টেড নিউক্লিওফাইল। কথাটা এলো কোথা থেকে দেখি, এক্সাম্পল নিয়ে দেখি, সহজে বোঝা শেষ হয়ে যাবে। সায়ানাইড আয়ন, এই হলো সায়ানাইড আয়নের স্ট্রাকচারাল ফর্মুলা। যদি কোনো ইলেকট্রোফাইল আসে, সেই ইলেকট্রোফাইলকে কার্বন এন্ড থেকেও ইলেকট্রন দেওয়া যাবে, কারণ কার্বনে নেগেটিভ চার্জ আছে। তখন রেজাল্ট হলো ইলেকট্রোফাইলের সঙ্গে কার্বনের বন্ড। দেখেন, ইলেকট্রোফাইলকে আমি চার্জড ধরেছি, তাহলে ইলেকট্রোফাইলের সঙ্গে কার্বনের বন্ড, ইসি একটা নিউ বন্ড দেখতে পাচ্ছ। ইলেকট্রন পেয়ে হয়ে গেল নিউট্রাল, ইলেকট্রন হারিয়ে হয়ে গেল নিউট্রাল। এন এর লোন পেয়ারটা কোনো কাজে লাগেনি, অমনিই আছে। এটা হলো এক ধরনের প্রোডাক্ট। আবার ওই সায়ানাইড আয়ন যে ছিল, দেখো সায়ানাইড আয়নটাকে আবার লিখেছি, ইলেকট্রোফাইলকে সি এন্ড থেকে ইলেকট্রন না দিয়ে এন এন্ডও ইলেকট্রন দিতে পারতো, কারণ এন এর কাছেও ডোনেট করার মতো ইলেকট্রন আছে। তখন রেজাল্ট হতো সি এর মাইনাস চার্জটা অমনি পড়ে আছে, কাজে লাগেনি। এন এর সাথে ই এর বন্ড হয়েছে, কারণ এন ইলেকট্রন ডোনেট করেছে। লোন পেয়ার নিউট্রাল স্টেট থেকে ইলেকট্রন গেছে বলে এন প্লাস, এন্ড একে যেহেতু পজিটিভ ধরেছি, ইলেকট্রন পেয়ে হয়ে গেছে নিউট্রাল। তাহলে দেখো, এই দুটো প্রোডাক্ট কিন্তু এক নয়। একটাতে সি এর সাথে ই এর বন্ড, আরেকটাতে এন এর সাথে ই এর বন্ড। আমরা সি এর সাথে ই এর বন্ড থাকলে, মানে বন্ড সিএন গ্রুপটা যখন দেখি, তখন তাদেরকে সায়ানাইড কম্পাউন্ড বলি। আবার যখন এন এর সাথে বন্ড দেখি, মানে উল্টো দিক দিয়ে তোমরা ভাবো, বন্ড এন সি, প্র্যাকটিক্যালি দুজনেই চার্জ, তবে আমরা যখন এভাবে লিখি বন্ড এন সি, একজনের যদি চার্জ না দেখিয়েছি অন্যজনেরটাও দেখানোর প্রয়োজন পড়ে না। তাহলে এই যে বন্ড এন সি যতটুকু তোমরা দেখতে পাচ্ছ, সেটাকে আমরা বলি আইসোসায়ানাইড কম্পাউন্ড। বন্ড সিএন সায়ানাইড, বন্ড এন সি আইসোসায়ানাইড। তাহলে দেখো, ওই সায়ানাইড আয়নই দু ধরনের রেজাল্ট দিতে পারলো। তাহলে এখানে পড়ে দেখো এবার, যে নিউক্লিওফাইলে মোর দ্যান ওয়ান কাইন্ড অফ ডোনার অ্যাটম থাকে, তাহলে এখানে আমি আলাদা করে একবার আঁকি আবার সায়ানাইডকে। দেখো, এটা একটা কাইন্ড, কে ডোনার, সি ডোনার। এটা আরেকটা কাইন্ড, কে ডোনার, এন ডোনার। তা দুটো আলাদা কাইন্ডের বা তার বেশি রকমের যখন ডোনার সেন্টার থাকছে, তখনই তাদেরকে অ্যাম্বিডেন্টেড নিউক্লিওফাইল বলা হচ্ছে। তাহলে এই আনসারটা আমাদের হয়ে গেল। কিন্তু এর উপরে আরো কয়েকটা এক্সাম্পল আমার দেওয়াটা জরুরি, না হলে অন্যান্য এক্সাম্পল চলে এলে তখন তাদেরকে আমাদের চিনতে অসুবিধা। দেখো, এই অপশনেই আরো দুটো প্রবলেম আছে যাদের মোর দ্যান ওয়ান ডোনার সাইট আছে।
এখানে দেখো একটাই ডোনার সাইট ও। এইটা দেখো, এর নাম হাইড্রাজিন। নামটা একটু মনে রাখবে, নামটা কিন্তু তোমাদের আজ নয়তো কাল কাজে লাগবে। এর নাম হাইড্রাজিন। দেখো এটা একটা ডোনার সেন্টার, এটা একটা ডোনার সেন্টার। তাহলে একের বেশি ডোনার সেন্টার আছে, তাহলে একেও অ্যাম্বিডেন্টেড বলি? বলবো না। কাইন্ড, মোর দ্যান ওয়ান কাইন্ড হওয়া চাই। এখানে দুটো ডোনার সাইট একই, যেটা দিয়েই ডোনেট করুক প্রোডাক্ট সেই একই হবে, তাহলে একে কিন্তু অ্যাম্বিডেন্টেড বলতে পারবো না। এখানে দুটো ডিফারেন্ট কাইন্ডের ডোনার সাইট নেই। তাহলে আর কি কি এক্সাম্পল এর আছে? একটা তো দেখা হয়ে গেল। কমন এক্সাম্পল গুলোর মধ্যে থায়োসায়ানেট আয়ন, এই দেখো এইটা থায়োসায়ানেট আয়নের স্ট্রাকচার SCN মাইনাস। তাহলে S একটা কাইন্ডের ডোনার, N আরেকটা কাইন্ডের ডোনার, এটা হয়ে গেল অ্যাম্বিডেন্টেড নিউক্লিওফাইল। সায়ানেট আয়ন কিছুই না, S এর জায়গায় O ভেবে নাও। এটা একটা অ্যাম্বিডেন্টেড নিউক্লিওফাইল। নাইট্রাইট আয়ন, এই যে NO2 মাইনাস, একটা O ডোনার একটা N ডোনার। এইগুলো হয়ে গেল অ্যাম্বিডেন্টেড নিউক্লিওফাইলের কিছু কমন এক্সাম্পল। তাহলে আগের দিনে অ্যাম্বিডেন্টেড নিউক্লিওফাইলকে চেনা হয়নি, কিন্তু আজ কোশ্চেন নাম্বার 6 এ আমরা অ্যাম্বিডেন্টেড নিউক্লিওফাইলদেরকে চিনলাম। অ্যারেঞ্জ ইন ইনক্রিজিং অর্ডার অফ লিভিং এবিলিটি নিয়ে আমাদেরকে তিনটে গ্রুপ দেওয়া হয়েছে। গ্রুপগুলোর স্ট্রাকচারগুলো আমাদের চোখের সামনে রাখাটা জরুরি। দেখে নাও, বন্ড ও SO2 CH3, বন্ড ও SO2 F, বন্ড ও SO2 NO2। এদেরকে লিভিং এবিলিটির অর্ডারে সাজানো হয়েছে। তাহলে এদের তিনজনকেই আমি কমনলি ধরে নিলাম L। তাহলে কারো সঙ্গে ধরো ওরা বন্ডেড আছে, তাই সবগুলোতে আমি ধরে নিলাম সেটা L। তাহলে লিভিং এবিলিটি তত ভালো হবে যত এই অ্যানায়নটা স্টেবল হবে। আমরা প্রথমেই দেখেছি। তাহলে আমরা কি করব? ধরে নেব প্রত্যেকেই লিভ করলো, যার সাথেই বন্ড ছিল। তোমাদের যদি সুবিধা হয় তো আমি একটা আর দিয়েই দিলাম যে আর এর সাথে বন্ড ছিল। তাহলে সব ক্ষেত্রে আমরা কোন অ্যানায়নগুলো পাবো? দেখো এখানে পাবো এই অ্যানায়নটা, এই অ্যানায়ন, এই অ্যানায়ন। এবার এদের যে যেমন স্টেবল হবে তার তত ভালো লিভিং এবিলিটি হবে। সব ক্ষেত্রে নেগেটিভ চার্জ দুটো ও এর সাথে রেজোনেন্স করতে পারছি। আমি ওই জায়গাটাকে আর অপরিচ্ছন্ন করছি না, এখানে দেখিয়ে দিচ্ছি। তিনটেতেই এই স্ট্রাকচারাল পার্টটা কমন আছে। এখানে এটা হচ্ছে CH3 ফ্লুরিন NO2। তাহলে প্রতিটি কেসেই কিন্তু এই স্টেবিলিটিটা অ্যানায়নটা পাচ্ছে। সেভাবে সে ইলেকট্রনটা ছড়িয়ে দিচ্ছে, নিজের কাছ থেকে দূরের দিকে সরিয়ে দিতে পারছে, আমরা বলছি সে স্টেবিলিটি পাচ্ছে। কিন্তু এখানে মিথাইল প্লাস আই এফেক্ট দিয়ে ইলেকট্রন ঠেলছে। তাহলে অক্সিজেন চাইছে ইলেকট্রন এই দিকে যত যায় তত ভালো, যেখানে মিথাইল কিন্তু একটুখানি এই দিকে ঠেলছে। তাহলে এর স্টেবিলাইজেশনটাকে একটু ডিস্টার্ব হচ্ছে। ফ্লুরিন অ্যাট্রাকটিভ গ্রুপ, হ্যালোজেনরা ওভারঅল মাইনাস আই, সেই হিসাবে এই ফ্লোটা তো কাজ করছেই, সঙ্গে এইদিকে ইন্ডাকটিভ ফ্লোটাও কাজ করছে, মানে রেজোনেন্স ইন্ডাকটিভ এক মুখে ফ্লো করাচ্ছে। NO2 স্ট্রঙ্গার মাইনাস আই গ্রুপ দেন ফ্লুরিন, অর্থাৎ এর ইলেকট্রন অ্যাট্রাক্টিং পাওয়ার অনেকটা বেশি। তাহলে এখানেও রেজোনেন্স আর ইন্ডাকটিভ একটু বেশি মাত্রাতেই অ্যাড হচ্ছে। এটা সবচেয়ে স্টেবল অ্যানায়ন।
এটা তার চেয়ে কম স্টেবল, এটা তার চেয়েও কম স্টেবল। তাহলে লিভিং এবিলিটি হয়ে গেল সবচেয়ে বেটার সি, তার চেয়ে বি, তার চেয়ে কম এ। এইদিকে লিভিং এবিলিটি কমছে। তাহলে মোটামুটি ভাবে আমরা কয়েকটি কোশ্চেনও করে নিলাম, যাতে আমাদের এই যে ডিসকাশন টপিক এটা কভার হয়। তাহলে আজ আমাদের ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল অ্যান্ড লিভিং গ্রুপ এই ডিসকাশন টপিকটা শেষ হয়ে গেল।